টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ঐতিহাসিক জমিদার বাড়ি আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এটাই সেই নাচঘর। মোজাকগুলো এখনো জ্বলজ্বল করছে। আর সেই নাচঘরের ভিতরের দৃশ্যটি কতটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আমি এখন রয়েছে নাগরপুর সিএনজি স্ট্যান্ড। আজকে যাব নাগরপুর জমিদার বাড়ি, চৌধুরী বাড়ি, এবং সঙ্গে থাকুন গাইস। আমি যে রুট দিয়ে যাচ্ছি এটি চৌধুরী বাড়ি রুট। আপনারা যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন তারা এসবি লিংক গুলিস্তান থেকে সরাসরি নাগরপুর চলে আসে, এবং টাঙ্গাইল থেকেও আপনারা আসতে পারবেন। টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে নামার পর অটো রিক্সা দিয়ে আপনারা সরাসরি চলে আসবেন বেবি স্ট্যান্ড থেকে নাগরপুর সিএনজি করে আপনারা সহজে আসতে পারবেন। আর আমি চৌধুরী বাড়ির রুট ধরে যাচ্ছি। আমার পাশে নাগরপুর ইউনিয়ন পরিষদ। গাইস, চৌধুরী বাড়ি যাওয়ার পথে একটি সেই তখনকার সময়ে জমিদার যখন জমিদারি প্রতিষ্ঠা করে তখনকার সময়ে এখানে এই দিঘিটি খনন করেছিল। সেই অপরূপ দিঘিটি আপনাদের একটু দেখিয়ে নিয়ে যাচ্ছি। এই পুকুরগুলোর সুবিধা হলো এখন স্থানীয় জনগণ সেই সুবিধাগুলো পাচ্ছে। গাইস, আমি চৌধুরী বাড়ি নাগরপুর জমিদার বাড়ির খুবই নিকটে চলে এসেছি। আপনারা এখানে সিএনজি করে অটো রিক্সা করে আপনারা আসতে পারবেন। আর আসলে নাগরপুর টাঙ্গাইলের এই নাগরপুর উপজেলা, আর এই উপজেলার সাথে অনেক স্মৃতি আমার জীবনের। আসলে 2020 সালে ওয়ালটন হাইটেক পার্কে যখন আগুন নির্বাপন করে 2 বার অপারেশন করে শেষ রক্ষা হয়নি, যখন অপারেশনকালীন সময় বিছানায় ছটফট করছি, ঠিক তখনই আমাকে নাগরপুর বদলি করে। আর এখানেই আমার চাকরি জীবন শুরু হয়, বিছানায় শুয়ে শুয়ে। আসলে এখানকার যে স্থানীয় জনগণ তারা অনেক ভালো। তারা আমার এই অবস্থা দেখে তারা আমাকে অনেক দরদ করেছে। বিশেষ করে নাগরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদি হাসান স্যার আমাকে আসলে হসপিটালের মতোই স্টেশনে রেখেছে, অনেক আদর যত্নে। তার কথা কখনো ভুলবো না। যেখানে নাগরপুর আসলে আমি এখানে অনেক দিন কাটিয়েছি, সেই স্মৃতিও আমার রয়েছে। পাশাপাশি আজকে নাগরপুর এই চৌধুরী বাড়িতে এসে আপনাদের সেই চৌধুরী বাড়ির ব্লগ নতুন আঙ্গিকে নিয়ে আপনাদের দেখাবো আজকের এই ব্লগে। গাইস, আর আমি এখন চৌধুরী বাড়ির যে জমিদার বাড়ির যে প্রাচীর, সেই প্রাচীরের একদম নিকটেই চলে এসেছি। আসলে নাগরপুর জমিদার বাড়ি বর্তমানে সরকারি মহিলা কলেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। গাইস, মূল গেট বন্ধ থাকায় আমরা সেই পুরনো সময়ের জমিদার ছিল হিন্দু, সেই জমিদার হিন্দু জমিদারের মন্দির, আমরা সেই পুরনো মন্দির এখন এলাকার স্থানীয় জনগণ এখানে পূজা করে। আসলে এখানে প্রবেশ সংরক্ষিত এই কারণেই, কারণ এখানে নাগরপুর মহিলা কলেজ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। সেই জমিদার যে ভবনটি, সেই ভবনটি এখন মহিলা কলেজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেই ভবনটি আপনারা দেখুন।
এখানে বসার ব্রেঞ্চ রয়েছে। জরাজীর্ণ অবস্থায় বর্তমানে এই ভবনগুলো, আসলে মেরামত করলে এই ভবনগুলো অনেক ইতিহাস ঐতিহ্য এগুলো দীর্ঘ সময় টিকে থাকতো। গাইস, তাহলে চলুন আমরা নাগরপুর জমিদার বাড়ি সম্পর্কে ইতিহাস জেনে নেই। ইতিহাস কি বলে সেটাই আপনাদের এখন জানাচ্ছি। প্রায় 50 একর জমির উপর শৈল্পিক কারুকার্যমণ্ডিত নাগরপুর চৌধুরী বাড়ি প্রতিষ্ঠা করেন যদুনাথ চৌধুরী। কথিত আছে কলকাতার আদলে নাগরপুরকে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন। এখান থেকে তিনি জমিদারি পরিচালনা করতেন। রঙ্গমহলের পাশে ছিল সুদৃশ্য চিড়িয়াখানা, যেখানে শোভাপিত ময়ূর, কাকাতুয়া, হরিণ, ময়না ইত্যাদি। 19 শতাব্দী ইতিহাস থেকে যতদূর জানা যায়, সুবিদ্যা খাঁর সূত্র ধরেই চৌধুরী বংশ নাগরপুর জমিদারি শুরু করেন। চৌধুরী বংশের প্রথম পুরুষ যদুনাথ চৌধুরী প্রায় 54 একর জমির উপর জমিদারি প্রতিষ্ঠা করেন। তাদের বংশক্রমে দেখা যায় এমন তার 3 ছেলে উপেন্দ্র মোহন চৌধুরী, যোগীন্দ্র মোহন চৌধুরী, শঙ্কাঙ্গ মোহন চৌধুরী। ব্রিটিশ সরকার উপেন্দ্র মোহন চৌধুরীর বড় ছেলে সতীশ চন্দ্র রায় চৌধুরীকে সাধারণ জনগোষ্ঠীর জন্য বিভিন্ন মুখীন সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ রায় বাহাদুর খেতাব ভূষিত করেন। ছোট ছেলে সুরেশ চন্দ্র রায় চৌধুরী অপেক্ষাকৃত পাশ্চাত্য সংস্কৃতি ঘেঁষা। তিনি ছিলেন অনেকের চেয়ে শৌখিন প্রকৃতির মানুষ। তিনি ছিলেন খুব ক্রীড়ামোদী। উপমহাদেশের বিখ্যাত ফুটবল দল ইস্ট বেঙ্গল ক্লাবের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি। পাশ্চাত্য এবং মুঘল সংস্কৃতির মিশ্রণে এক অপরূপ নান্দনিক সৌন্দর্য নির্মিত এই বৈঠকখানা বিল্ডিংয়ের উপরে ছিল নবদখানা। সেখান থেকে ছড়িয়ে পড়া প্রতিদিন ভোর সকালে সানাইয়ের ভৈরবী ধ্বনিতে চৌধুরী বংশের তথা এলাকার প্রজাতন্ত্রের ঘুম ভাঙত। শোনা যায় রায় বাহাদুরের ছোট ভাই সুরেশ চৌধুরীকে নাগরপুরে রেখে সম্পন্ন রাজধানী কলকাতার আদলে নাগরপুরকে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন। চৌধুরী বাড়ির রঙ্গমহলের পাশে এক সুদৃশ্য চিড়িয়াখানা ছিল। সেখানে শোভাপিত ময়ূর, কাকাতুয়া, হরিণ, ময়না আর শেষ দিকে শৌখিন সুরেশ চৌধুরীর ইচ্ছায় চিড়িয়াখানার স্থান করে নিল বাঘ, কেকটি এবং সিংহ দুটি। 1947-এর দেশ বিভক্তির পর এক সময় তদানীন্তন সরকার চৌধুরী বাড়ির সকল সম্পত্তি অধিগ্রহণ করেন। অট্টালিকাটির অভ্যন্তরের পুরো কাজটি সুদৃশ্য শ্বেত পাথর গড়া। বর্তমানে চৌধুরী বাড়ির এই মূল ভবনে প্রতিষ্ঠিত হয়েছে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ। চৌধুরী বাড়ির অন্যান্য স্থাপনা ধুলন জ্বালান প্রাচীন ভারতের বিভিন্ন শিল্পকর্মে মণ্ডিত। চৌধুরী বংশের নিত্যদিনের পূজা অনুষ্ঠিত এই ঝুলন দালানে। বিশেষ করে বছরের শ্রাবণের জ্যোৎস্না তিথিতে সেখানে ধর্মীয় অনুষ্ঠান নীতির পাশাপাশি বিভিন্ন ধরনের নাটক, যাত্রা মঞ্চায়িত হতো। এখানে চৌধুরী বংশের শেষ প্রতিনিধি মিলন দেবী মিলন কর্তৃ স্বাধীনতা পরবর্তী সময়ে চৌধুরীদের উপাসনা বিঘ্ন বৃন্দাবন বিঘ্ন এর নির্মাণতা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে নির্মমভাবে নিহত হন। ঘোড়ার দালান জমিদারি পরিচালনা এবং ব্যবসায়িক গাইস, আপনাদের ইতিহাস কিছুটা তুলে ধরেছি। আশা করি নাগরবাড়ি জমিদার বাড়ি সম্পর্কে আপনারা তথ্য জানতে পেরেছেন। আসলে বর্তমানে যে দাবা নল এত গরম, আসলে দূর বারবার শুকিয়ে আসছে। আমি মির্জাপুর থেকে নাগরপুরে এসেছি, এর মধ্যে কয়েক লিটার পানি খেয়ে ফেলেছি, এত গরম। আসলে এই গরমের মধ্যে ব্লগ করতে এসে অনেকটাই কষ্ট করতে হয় আপনাদের কারণে, কারণ আপনারা বেশি বর্তমানে পুরনো যে স্থাপত্য শৈলী নিদর্শন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই জমিদার বাড়িগুলো দেখতে আপনারা খুবই পছন্দ করেন। যে কারণে আমি অনেকটা কষ্ট করে আজকে নাগরপুর চলে এসেছি এবং আপনাদের আজকে নাগরপুর ঘুরিয়ে দেখাচ্ছি এবং ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। গাইস, আর এখন ঝুলন্ত ঝুলান দালান। আসলে জমিদার সময়ে এই ঝুলান দালানের এখানেই
নিত্যঘর, জমিদারদের মনোরঞ্জনের জন্য এই নাগরপুর জমিদার বিভিন্ন জায়গা থেকে নর্তকী নাচতালি নিয়ে আসতো। সেই নাচ ঘরটি এখন স্মৃতি বিজারিত সেই নাচ ঘরটির যে সিঁড়িগুলো, সেই সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান দিয়েই তখনকার সময়ের যে সিঁড়িটির ওঠার যে এগুলো লোহা দিয়ে তৈরি করা ছিল, আর সেই ঝুলন্ত দালান ঘরটি আসলে এখানে প্রবেশ এখন ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে, এখানে লেখা রয়েছে ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এই ভবনটি বর্তমানে টিন দিয়ে আটকানো। আরেকটি এই ঝুলান দালানে উপরে জমিদাররা যে সরাসরি যেভাবে উঠত, সেই ঝুলান দালানের আরেকটি সিঁড়ি রয়েছে পাশ দিয়ে। আমরা এখন আপনাদের সেই পাশ দিয়ে নিয়ে যাচ্ছি। আসলে এক সময় এই জমিদার বাড়িতে জমিদাররা যেখানে আনন্দ উল্লাসে মেতে থাকতো, সেই নাচ ঘরটি, ঝুলান দালানটি আজও কালের সাক্ষী হয়ে রয়ে গেছে। আসলে এখন মহিলা কলেজ হওয়ার কারণে এখানে প্রবেশ সংরক্ষিত। কলেজ বন্ধ থাকলে তো এখানে প্রবেশই করতে পারবেন না। আর সেই ভবনে আমি এখন উঠছি গাইস। আপনাদের সিঁড়ির মধ্যে তখনকার সময়ে জমিদার বাড়িতে যে আলপনাগুলো দেখুন, এখনও সেগুলো জ্বলজ্বল করছে, আর এটাই সেই নাচঘর। মোজাকগুলো এখনও জ্বলজ্বল করছে। আর সেই নাচঘরের ভিতরের দৃশ্যটি কতটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। পিলারটি মোজাক করা, এখনও সেই মোজাকগুলো যে ডিজাইনগুলো এখনও জৌলস ফুটে ওঠে। কতটা সুন্দর ছিল সেই নাগরপুর জমিদার বাড়ির নাচ ঘরটি, সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। গাইস, আপনাদের সেই নাগরপুর জমিদার বাড়ির নাচ ঘরটি দেখাতে গিয়ে আমার শরীর, দেখতেই পাচ্ছেন যে আমার মুখ জোরে পানি পড়ছে। আসলে গরম, এত গরম। আর এখানে আসলে কি বলবো, এতটাই কষ্ট হচ্ছে এখানে ভিতরে ঢোকার জন্য, ঢুকে আপনাদের দেখাতে গিয়ে। আসলে বর্তমানে যে গরম, যে মানুষ আসলে কিভাবে যে বেঁচে থাকতেছে, সেটাই অনেকটা কষ্টের ব্যাপার। অনেকে হিতৃষ্টকে মারাও গেছে, আমরা সেই খবরও পেয়েছি। একটু গাছের নিচে
নাগরপুর জমিদার বাড়ির গাছের আম গাছের নিচে দাঁড়ালাম। শরীরে একটু বাতাস আসছে, অক্সিজেন পাচ্ছি, ভালো লাগছে গাইস। আসলে একজন ফায়ার সার্ভিস কর্মী হয়ে আজ ভাগ্যের নির্মম পরিহাসে বেঁচে থাকার জন্য, পরিবারকে চালানোর জন্য ইউটিউবে কাজ করে যাচ্ছি অনেকটা কষ্ট করে। আর গাইস, ঝুলান দালানের পাশেই আমরা তখনকার সময়ে যে পানির যে কূপটি ছিল নাগরপুর জমিদার বাড়ির, সেই কূপটি এখন ভরাট হয়ে গেছে ময়লা আবর্জনা ফেলার কারণে। গাইস, মহিলা কলেজের বাউন্ডারির পাশে আরো ভবন রয়েছে, অনেক সুবিশাল এই নাগরপুর জমিদার বাড়ি। সেই ভবনগুলো দেখতে পাচ্ছেন যে আজ সেগুলোর উপর দিয়ে, ভবনের উপর দিয়ে গাছ উঠে কতটা বিনষ্ট করে ফেলেছে এই স্মৃতি বিজারিত নাগরপুর জমিদার বাড়ি ভবনগুলো। গাইস, আর এখন নাগরপুর জমিদার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। শরীরে যে শার্ট, সে শার্ট পানিতে ঘামের একদম ভিজে টুইটুম্বর হয়ে গেছে। আর ফেরার পথে এই দৃশ্যটি আপনাদের দেখিয়েছি, তারপরেও দেখাচ্ছি যে দেখুন যে ভবনের পাশে, ভবনের সাইডে যে বেলকনিগুলো, সেই বেলকনির ডিজাইনগুলো আপনারা দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবেন যে কতটা সুন্দর করে এই বেলকনিগুলো তৈরি হয়েছিল সেই জমিদার, নাগরপুর জমিদার বাড়ির ভিতরে। দুপাশেই বেলকনিতে এরকম কারুকার্য সত্যি মুগ্ধ করে। গাইস, ভবনের উপরে ওঠার জন্য যে সিঁড়িগুলো ছিল লোহা দিয়ে, সেই সিঁড়িগুলো তৈরি আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই সিঁড়ির এগুলো ভেঙে গেছে, যে কারণে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কতটা সুন্দর, কতটা নিখুঁত ডিজাইনগুলো দেখুন। গাইস, বের হওয়ার পথে চোখে পড়ল আরেকটি কূপ। সেই কূপটি এখন অনেকটাই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আর এই কূপের যে পানি উত্তোলনের যে ইটি ছিল, কূপ ঘাট, সেটা অনেকটাই সুন্দর করে করেছিল। আর এখানে বর্তমানে ময়লা আবর্জনা দিয়ে কূপটি একদম ঢেকে দিয়েছে। আর সে আংটাগুলো ছিল, দেখতে পাচ্ছেন, এই আংটাগুলোর সাহায্যেই নিচে নামতো। দেখা হয়ে গেল, টাঙ্গাইল থেকে এসেছে, চিল্লা এসেছে জমিদার বাড়ির এখানে ভিতরে যে মসজিদ। গাইস, আপনাদের এখন নাগরপুর জমিদার বাড়ির যে দিঘি রয়েছে, আসলে জমিদার বাড়ির, প্রতিটি জমিদার বাড়ি যে টিকে রয়েছে সেখানে দিঘি রয়েছে, কারণ তখন পানির উৎস ছিল এই দিঘিগুলো, জমিদার দিঘিগুলো। আর জমিদার দিঘির পাশে কৃষ্ণচূড়ার গাছের যে ফুলগুলো, সেই ফুলগুলো ফুটে রয়েছে, কি সুন্দর লাগছে।
সেই ঘাটলাটি আপনাদের এখন দেখাবো এবং আপনারা সেই ঘাটলাটি দেখতে পাচ্ছেন। আর ঘাটলার উপরে কৃষ্ণচূড়ার ফুল ফুটে রয়েছে। ফুলগুলো এতটাই দোলা দিচ্ছে আমাকে, আসলে খুবই সুন্দর লাগছে এই ফুলগুলো। আর সেই ঘাটলা যা এখানে লেখা রয়েছে 1334 সন আজিজুর রহমান, শেখ আজিজুর রহমান। তেরোশো 34 সনের সেই পুকুরের ঘাটলাটি আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে বেশি আমার সুন্দর ভালো লেগেছে আসলে এই ঘাটলার বা যে পাচ্ছে কৃষ্ণচূড়া ফুলগুলো, এক কথায় অসাধারণ। এখানে বসে বিকেলবেলা বসে যদি একটু বসে থাকেন তাহলে আশা করি ভালো লাগবে। গরমের কারণে বাড়িতে থাকতে পারছে না, যে কারণে জমিদার বাড়ির এই পুকুরে গোসল করছে ওরা। কয়বার গোসল করলা? হ্যাঁ, 8-9 বার হয়ে গেছে। কিরকম গরম পড়ছে? আসলে ছোটবেলায় এরকম গরম পড়লে আমিও বারবার গোসল করতাম, আর ওরাও গোসল করতেছে। কেমন লাগে এখানে পানি? কিরকম, ঠান্ডা না? উপরে গরম না, নিচে গেলে খুবই ঠান্ডা না? গাইস, এপাশেও সেই পুরনো গাছের নিচে আরেকটি ঘাটলা রয়েছে। সেই ঘাটলাটি দুপাশে সুন্দর করে, আসলে এখানে আমার মনে হয় যে জমিদারদের যারা মহিলা ছিল তারা এখানে গোসল করতে আসতো, যে কারণে এটা একটু পর্দা দিয়ে দেওয়া হয়েছে। পুকুরের ঘাটটা থেকে একটু সামনে চলে আসার পরে রাস্তা ধরে আমরা যাচ্ছি। এখানেও অনেক ভবনগুলো আজ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। পশ্চিম পাশ, এখানে লেখা রয়েছে নিরিবিলি ভবনের পশ্চিম পাশে ধ্বংসস্তূপ ভবনগুলো। ভিতরে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভবন নির্মাণ হচ্ছে। গাইস, রংমহলের এখানে লেখা রয়েছে রংমহলের দক্ষিণ পাশ ধ্বংস প্রাপ্ত ভবন। আর একটু
ধ্বংস ভবনের ভিতরে যাচ্ছি। ভাই আপনি কই দিকে যাচ্ছেন? হ্যালো ভাই, যখন জমিদারি প্রথা ছিল ঠিক তখন কতইটা জলমল করতো এই ভবনগুলো। আজ এতটাই ঝুঁকিপূর্ণ, আসলে এখানে ঢোকাও অনেকটা কষ্টকর ব্যাপার। বিষাক্ত পানি, সাপ অবশ্যই থাকতে পারে এরকম জায়গায়। কেউ নাই? গাইস, দোকানে আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পর পানি কয়েক লিটার খাওয়ার পর মাথায় ঢাললাম। আসলে এতটা গরম পড়েছে যে বর্তমানে বের হওয়াটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। গাইস, জমিদার বাড়ির ঢোকার আগে আমরা দেখতেছি হামামখানাগুলো, মানে তখনকার সময়ের টয়লেটগুলো। আর এখন আপনাদের একটু সামনে নিয়ে যাচ্ছি, সেখানে জমিদার বাড়িতে যে ঘোড়ার দালান, সে ঘোড়া পালতো এবং সোয়ারিরা সেখানে থাকতো, সেই জায়গাটি আপনাদের দেখাবো। ঘোড়ার দালান আজ জরাজীর্ণ অবস্থায়। উপরের যে ব্যালকনি, আর এখন এগুলো আটকে দেওয়া হয়েছে জরাজীর্ণ হওয়ার কারণে।